সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ আমরা শুরু করব বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ এবং বিয়োগ। তো আমাদের গত সেশনগুলোয় বা গত ক্লাসে আমরা দেখেছি কিভাবে বিভিন্ন সংখ্যা পদ্ধতির রূপান্তর আমরা করি। তো বিভিন্ন সংখ্যা পদ্ধতির রূপান্তর কিভাবে করতে হয় সেগুলো আমরা শিখছি। তারপরে সংখ্যা পদ্ধতির ইতিহাস সম্পর্কে জানছি, বিভিন্ন সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানছি। তো আজ আমরা যে জিনিসটা জানবো, বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ এবং বিয়োগ কিভাবে করে। আর লাস্টে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে কি তোমার চিহ্নযুক্ত সংখ্যা। তো আসো আমরা শুরু করি কিভাবে বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ করব, বিয়োগ করব এবং চিহ্নযুক্ত সংখ্যাকে আমরা কিভাবে কম্পিউটারে প্রকাশ করি বা রিপ্রেজেন্ট করি। তো আসো আমরা শিখি বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ। দেখো, আমি তোমাদের সবসময় একটা কথা বলছি যে আমার সেশনগুলো বা আমার ক্লাসগুলো কিন্তু টেক্সট বুক অনুসারে করছি। তো তোমরা বইটাকে ফলো করবা। আর আমি কিভাবে যোগ করছি, বিয়োগ করব বা আমি কিভাবে লেকচারটা দিচ্ছি এটা তুমি মনোযোগের সহিত শোনো। তাহলে অবশ্যই তুমি পুরো ক্লাসটা ভালো করে ফলো করলে তুমি দেখবা অনেক কিছু শিখতে পারছো। আশা করি অন্য কোনো হেল্প তোমাদের প্রয়োজন হবে না। তো আসো আমরা কিভাবে বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ করি। দেখো, তোমরা দশমিক সংখ্যা পদ্ধতির যোগ কিভাবে করতে হয় সেটা আশা করি তোমরা জানো। তো আমরা কারণ কি এটা আমরা ছোটকাল থেকে শিখে আসছি কিভাবে দশমিক সংখ্যা পদ্ধতির যোগ করতে হয়। কিন্তু আমি আজ তোমাদের দশমিক সংখ্যা পদ্ধতির যোগ দিয়েই শুরু করব। এখন তুমি বলতে পারো যে স্যার, আমি ক্লাস ইন্টারমিডিয়েটে পড়ি, আপনি কি আমাকে দশমিক সংখ্যা পদ্ধতির যোগ শেখাবেন? হ্যাঁ, শেখাবো। কারণ দেখো, আমাদের যোগ করছি আমরা এইভাবে যোগ করতে হয় সেটা আমরা শিখছি, কিন্তু বেসিক জিনিসটা কি সেই জিনিসটা আমার মনে হয় শেখা উচিত। তো আসো আমরা কিভাবে দশমিক সংখ্যা পদ্ধতি যোগ করি। তো এটা একটু দেখি। মনে করো 7, 8, 9, 5, আরেকটা সংখ্যা আছে 5, 2, 0, 6। এই আমাদের কি করতেছি? দশমিক সংখ্যা পদ্ধতির যোগ করছি। দশমিক সংখ্যা পদ্ধতি, ঠিক আছে। তো এখানে একটা আমরা দেখো, 5 5 আর 6 যোগ করলে কত হয়? 11। তুমি চট করে বলো যে স্যার এখানে 1 হবে। অবশ্যই 1 হবে। এখন হাতে থাকে কত? 1। এখন দেখো যে হাতে কেন 1 থাকতেছে এই জিনিসটা একটু জানো। যে মনে করো আমাদের যখন 15 হয় তাহলে আমরা যোগফল লিখি কত? 5। আর হাতে থাকে কত? 1। যদি আমাদের 25 হয় তাহলে আমরা যোগফল হিসেবে লিখি কত? 5 এবং হাতে থাকে কত? 2। আর যদি 33 হয় বা 34 হয় যোগ করে, তাহলে আমরা 34 যদি হয় যোগফল লিখি কত? 4, হাতে থাকে 3। দেখো, কখনো 1, কখনো 2, কখনো 3, কখনো 5 কিভাবে থাকতেছে। এটা হচ্ছে যেমন একটা 10 যদি ক্রস করে তাহলে হাতে থাকে 1। যদি 2টি 10 অথবা 2টি 10-এর বেশি হয় তাহলে হাতে থাকতেছে কত? 2। 3টি 10 যদি ক্রস করে তাহলে হাতে থাকবে কত? 3। আর যদি 4টা 10 ক্রস করে তাহলে হাতে থাকবে কত? 4। 5টা 10, 6টা 10, 7টা 10, এইভাবে আর কি আমাদের মানে হাতে থাকে যেটা আমরা বলি। এখন মনে করো আমরা যখন অক্টালে যোগ করব তখন একটা 8 যদি ক্রস করে তাহলে হাতে থাকবে কত? 1। যদি 2টা 8 ক্রস করে তাহলে হাতে থাকবে কত? 2। যদি 3টা 8 ক্রস করে, যেমন ধরো যোগফল হলো অক্টাল সংখ্যা পদ্ধতির যোগফল হলো কত? 25। তাহলে আমাদের 3 8 24। কয়টা 8 ক্রস করেছে? 3টা। তখন আমি যোগফল হিসেবে লিখবো কত? ফলাফল লিখবো কত? 1। আর হাতে থাকবে 3। এই জিনিসটা একটু মাথায় রাখো। তো আমাদের দেখো আমরা শিখতেছি কি দশমিক সংখ্যা পদ্ধতির যোগ। তাহলে 6 আর 5 যোগ করলে কত হচ্ছে? 11। আমরা এখানে বসাচ্ছি কত? 1। আসলে 1 কেন কি হলো যে আমাদের দেখতে হবে এই দুইটা সংখ্যা যোগ করে কত আসছে? 11। এই 11 সংখ্যাটা 10-এর থেকে কত বেশি হচ্ছে সেইটাই আমরা কিন্তু এইখানে লিখবো। আর যেহেতু একটা 10 ক্রস করছে সেই জন্য আমাদের হাতে থাকবে কত? 1। যদি 2টা 10 ক্রস করতো হাতে থাকতো 2। তাহলে এইখানে আমাদের কত থাকছে? 1। এখন 9 আর 1 কত? 10। 10 10-এর থেকে কত বেশি? 0 বেশি। তাহলে এখানে আমরা লিখবো কত? 0। আর হাতে থাকবে কত? 1। 8 আর 2 কত? 10 আর 1 11। তাহলে একটা 10 ক্রস করছে কত? একটা 10-এর থেকে কত বেশি হয়েছে? 1 বেশি। হাতে থাকতেছে 1। 7 আর 1 8। 8 5 13। 13 10-এর থেকে কত বেশি? 3 বেশি। আর হাতে ছিল কত? 1। এই 1 এখানে বসে গেল।
দেখো এইখানে আমাদের কত হয়েছিল 10 হয়েছিল, তো 10 থেকে কত বেশি, শূন্য বেশি, সেই জন্য এটা আমরা লিখছিলাম আর হাতে থাকছিল 1। এইখানে আমাদের কত হয়েছিল 11, 11 এই 11 10 থেকে কত বেশি, 1 বেশি, আমরা এটা 1 লিখছিলাম। এখানে এই দুইটা যোগ করে এবং হাতের 1 থেকে কত হয়েছিল 13, এই 13 থেকে এই 10 কত বেশি, 3 বেশি, সেটা আমরা লিখছিলাম আর হাতে থাকে 1। তো এই জিনিসটা তুমি যদি ভালো করে বুঝতে পারো, এটা আমরা কিসের যোগ করতেছি, দশমিকের, দশমিকের যোগ, সেই জন্য আমরা কি বলতেছি 10 থেকে কত বেশি। এখন যদি আমাকে বলে অক্টালের যোগ করেন, তাহলে আমরা দেখব 8 থেকে কত বেশি। তো অক্টালের যোগ যখন আমাদের করতে বলবে, মনে করো আমাদের একটা অক্টাল সংখ্যা আছে 7 7 7 5 6 3 4 1 7 3 4 6। এখন এটা কিসের যোগ করতেছি, আমাদের অক্টালের যোগ। তো অক্টালের যোগ করার জন্য দেখো অক্টালের বেস কত 8, তাহলে দেখবো এটা 8 থেকে কত বেশি হচ্ছে, 8 থেকে বেশি হচ্ছে কি হচ্ছে না। তাহলে 6 আর 8, 6 আর 4 কত 10, 10 8 থেকে কত বেশি 2, তাহলে আমরা যোগফল লিখবো কত 2। কেন লিখছি, এই 10 হয়েছে, 10 8 থেকে কত বেশি 2, একটা 8 প্লাস করছে, তাহলে হাতে থাকবে কত 1, 4 আর 4 কত 8, 8 8 থেকে কত বেশি, শূন্য বেশি, এই জন্য এখানে আমরা লিখবো কত 0। এই 8 8 থেকে কত বেশি, হাতে থাকতেছে কত 1, 1 এখানে 3 আর 6 9 আর 1 কত 10, 10 8 থেকে কত বেশি 2 বেশি, এভাবে লিখলাম। হাতে থাকতেছে কত 1, 7 5 12 আর 1 13, 8 থেকে কত বেশি, 8 থেকে তোমার 5 বেশি, এখানে আমি 5 লিখলাম। হাতে কত 1, 1 8 7 আর 1 8 আর 1 9, এখানে 1 আর হাতে থাকতেছে 1। এখানে দেখো কত হচ্ছে 9 হয়েছিল, 9 8 থেকে কত বেশি সেটা আমরা লিখলাম। এখানে এখানে কত হয়েছিল 13, 8 থেকে কত বেশি 5 বেশি। এইটাই এইটাই হচ্ছে স্ট্রাকচার। তো এখন আমাদের যদি বলে হেক্সাডেসিমেলের যোগ করো, তো হেক্সাডেসিমেলের বেস কত 16, তাহলে এইবার আমরা দেখব 16 থেকে কত বেশি হচ্ছে। মনে করো আমাদের একটা সংখ্যা আসছে এ বি সি ডি 7 9, এটা কি, এটা হেক্সাডেসিমেল সংখ্যা 8 2 6 7 9 1, এইটা আমরা যোগ করব, নিশ্চয়ই এটা হেক্সাডেসিমেলের সংখ্যা। দেখো 9 আর 1 কত 10, 10 কে আমরা হেক্সাডেসিমেলে কি লিখি, এ লিখি, তাহলে এটা তো 16 প্লাস করিনি, তাহলে অবশ্যই আমরা এটা এ লিখে দেব। যেমন ধরো তুমি যদি বলো দশমিকের যোগ যখন করো 5 আর 3 কত 8, আমরা 8 লিখি না, সেই রকমই। তো এখানে দেখো হাতেটাতে কিছু নাই, তাহলে 9 আর 7 কত 17, সরি 16, 16 16 থেকে কত বেশি, শূন্য বেশি, এটা আমরা লিখে দিলাম। আমাদের দেখো যোগফল কত হয়েছিল 16, 16 আর এই 16 16 থেকে কত বেশি, শূন্য বেশি, হাতে থাকবে কত 1। দেখো ডি মানে কত 13, 13 আর 1 কত 14, 14 আর 7 কত 21, 21 16 থেকে কত বেশি 5 বেশি, এই 5 এখানে লিখলাম। তাহলে 21 বিয়োগ হচ্ছে 16, এটা আমরা লিখলাম। হাতে থাকতেছে কত 1, তাহলে সি মানে কত, সি মানে 12, 12 আর 1 কত 13, 13 আর 6 কত, 13 আর 6 তোমার 19, 19 16 থেকে কত বেশি, 19 16 থেকে 3 বেশি, এখানে আমরা লিখে দিলাম 3। হাতে থাকতেছে কত 1, বি মানে কত বলো তো, বি মানে তোমার 11, 11 আর 1 কত 12, 12 আর 2 কত 13 14, 14 আমরা কি লিখি, ই লিখি, এই ই লিখে দিলাম। হাতেটাতে কিছু নাই। এ মানে কত 10 আর 8 কত, 10 আর 8 18, তো এখানে 16 থেকে কত বেশি 2 বেশি, হাতে থাকতেছে কত, দেখো এখানে 16 18 হয়েছে যোগফল, 16 থেকে কত বেশি 2 বেশি, সেটাই আমরা লিখছিলাম। আর হাতে থাকতেছে 1, সেই 1 এখানে বসিয়ে দিলাম। এইটাই হচ্ছে তোমার যোগ। এখন দেখো যদি বলে বাইনারি যোগ করো, তাহলে সেম স্টাইলে বাইনারির যোগ আমরা কিভাবে করব, তাহলে বাইনারির বেস কত 2, এখন দেখবো 2 2 থেকে কত বেশি হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা আমরা দেখো 1 0 1 1 0 1 একটা সংখ্যা আমরা নিলাম, এটা আমরা একটা সংখ্যা নিলাম, হ্যাঁ, এটা আছে বাইনারি সংখ্যা, বাইনারি সংখ্যা যোগ করতেছি। তাহলে 1 আর 1 কত 2, 2 2 থেকে কত বেশি 0 বেশি, ঠিক আছে। এখানে যোগফল হয়েছিল কত 2, 2 থেকে কত বেশি 2 0, হাতে থাকতেছে কত 1, 1 আর 1 যোগ করলে কত হচ্ছে 2, তাহলে 2 2 থেকে কত বেশি 0 বেশি, তাহলে এখানে 2 বিয়োগ 2,
দেখো এটা আমরা বসাই দিচ্ছি, হাতে থাকতেছে কত, এক, এক 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 কত হচ্ছে তিন, তিন দুই থেকে কত বেশি, এক বেশি, সেই একটা এখানে লিখে দিচ্ছি। এখানে কত হয়েছিল, থ্রি, দুই থেকে কত বেশি, এক বেশি, হাতে থাকতেছে কত, এক। তাহলে আবার দেখো তিন হচ্ছে, তাহলে এখানে কত হবে, ওয়ান, বিকজ এই থ্রি দুই থেকে কত বেশি সেটা আমরা লিখবো। হাতে থাকতেছে কি, এক, এক আর এক কত, দুই, দুই দুই থেকে কত বেশি, শূন্য বেশি, হাতে থাকে কত, এক। এখানে কত হচ্ছে, তিন, তিন দুই থেকে কত বেশি, তো এক বেশি, হাতে থাকতেছে কত, এক, সেই এক এখানে আমাদের লিখে দিলাম। এখানে কত হয়েছিল, থ্রি, থ্রি দুই থেকে কত বেশি। বুঝতে পারছো বিষয়টা? এখন দেখো এইটা শেখানোর জন্য আমাদের আরেকটু সবাই বলে একটা সিস্টেম বলে দেয়, তো এটা আমিও তোমাদের হয়তো একটু শিখাই দিতে পারি। সেটা হচ্ছে কি, দুইটি দুইটি ওয়ান থাকলে, দুইটি ওয়ান হলে যোগফল, যোগফল শূন্য এবং হাতে থাকবে, হাতে থাকবে ওয়ান, ঠিক আছে। আর তিনটি ওয়ান হলে, তিনটি ওয়ান হলে যোগফল ওয়ান, হাতে থাকবে, হাতে ওয়ান থাকবে। বিষয়টা বুঝছো? আমরা কি বলতেছি, যে যদি দুইটি ওয়ান হয় যোগফল হবে শূন্য, হাতে থাকবে এক। যদি তিনটি ওয়ান হয় যোগফল হবে এক, হাতে থাকবে এক। দেখো এইখানে আমরা কি করতেছি, এই এক আর কয়টা ওয়ান, দুইটা ওয়ান, তাহলে যোগফল কত, শূন্য, হাতে থাকতেছে কত, এক। এখানে আবার দুইটা ওয়ান হয়েছে, যোগফল কত, শূন্য, হাতে থাকতেছে এক। এবার এখন দেখো কয়টা ওয়ান হয়েছে, তিনটা ওয়ান, তাহলে যোগফল কত, এক, হাতে থাকবে কত, এক। আবার দেখো এখানে কয়টা ওয়ান হয়েছে, তিনটা ওয়ান, তাহলে যোগফল হবে কত, ওয়ান, হাতে থাকবে এক। এখন দেখো কয়টা ওয়ান হয়েছে, দুইটা ওয়ান, তাহলে যোগফল কত, শূন্য, হাতে থাকবে এক। এই তিনটা ওয়ান হয়েছে, যোগফল কত, ওয়ান, হাতে থাকতেছে কত, ওয়ান, সেই ওয়ান এখানে বসিয়ে দিলাম। এটাই হচ্ছে আমাদের যোগ করা। তো আমাদের দেখো এখন যে কোনো সংখ্যা পদ্ধতির যোগ যদি করতে বলে, যেমন ধরো যদি পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতির যোগ করতে বলে, 2 3 4, আমাদের এটা পাঁচ ভিত্তিক যোগ, পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতির যোগ। সাপোজ এখানে 3 5 3 2 1, ঠিক আছে। আমরা পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতির যোগ যদি করতে বলে, আমাদের পাঁচ ভিত্তিক মানে কত, বেস কত, 5। এখন দেখো এখানে 4 আর 1 কত, 5, 5 5-এর থেকে কত বেশি, শূন্য বেশি, তাহলে এখানে এটা হবে, তাহলে 5 5-এর থেকে কত বেশি সেটা লিখবো, হাতে থাকবে কত, 1। দেখো 3 আর 2 5, 5 আর 1 6, 6 5-এর থেকে কত বেশি, 1 বেশি, তাহলে এখানে কত হচ্ছে, 6 হচ্ছে যোগফল, 5-এর থেকে কত বেশি সেটা আমরা লিখবো। এরপর হাতে 1, তোমার 3 আর 2 5 আর 1 6, তাহলে 5 থেকে কত বেশি, 1 বেশি, হাতে থাকতেছে 1। এইটাই হচ্ছে পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতির যোগ। এখন তোমার যে সংখ্যা পদ্ধতি দিক না কেন তুমি যোগ করতে পারবে। যদি দশমিক সংখ্যা পদ্ধতি তো জানোই, অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ যদি করতে বলে, তাহলে আমরা যোগ করব, যোগ করে দেখব যদি দুইটা ডিজিটের যোগ হয়, দেখো দুইটা ডিজিটের যোগ হলে সব সময় হাতে এক থাকবে, যদি তিনটা ডিজিটের যোগ হতো তাহলে হাতে দুই থাকার সম্ভাবনা থাকতো। এখন তো আমরা দেখব অক্টাল সংখ্যা পদ্ধতি যোগ করার সময় দেখব যে 8-এর থেকে কত বেশি হচ্ছে, ঠিক আছে, সেটাই আমরা যোগফল হিসেবে লিখবো, আর হাতে থাকবে এক, ঠিক আছে। এখন যদি তোমাকে বলে দেখো এইরকম একটা সংখ্যা যোগ করতে বলে যে 8, তোমার 7 7 7 6 5 4, হ্যাঁ, এটা কি অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ, ইকুয়াল টু হোয়াট। এখন দেখো 7 7 7 21, 21 আর তোমার 21 আর 6 কত, 27, 27 আর 5 কত, 32, 32 আর 4 কত, 32 আর 4 36, তাহলে আমার টোটাল হলো কত, 36। এখন দেখো এই 36টা কয়টা 8 ক্রস করেছে, 4 এটা কত, 32, এই 32 থেকে কত বেশি হয়েছে, তোমার 4 বেশি, তাহলে এখানে আমি যোগফল হিসেবে লিখবো কত, 4। আর কয়টা 8 ক্রস করেছে, 4 এটা 32, তার মানে 4টা 8, তাহলে হাতে থাকবে কত, 4। তো এইখানে আমরা এই 4 বসিয়ে দেব। এইটাই হচ্ছে আমার অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ। আশা করি বুঝছো।
তো এইভাবে যে কোনো সংখ্যা পদ্ধতি তোমার যোগ করতে বললে তুমি অনায়াসে করতে পারবে। আশা করি তোমরা পারবে। এখন দেখো আমরা কি করব, বিয়োগ, বিভিন্ন সংখ্যা পদ্ধতির বিয়োগ। দেখো আমরা যোগ শিখেছি কিন্তু দশমিক সংখ্যা পদ্ধতি দিয়ে, এবং বিয়োগটাও শিখবো কিন্তু দশমিক সংখ্যা পদ্ধতি দিয়ে। ওকে, তাহলে আমরা এখন শিখবো কি, বিভিন্ন সংখ্যা পদ্ধতির বিয়োগ। তাহলে দেখো বিয়োগ করার জন্য আমরা দশমিক সংখ্যা পদ্ধতিটার বিয়োগই পারফেক্টলি শিখবো। দশমিক সংখ্যাটার বিয়োগ যদি আমরা পারফেক্টলি শিখতে পারি, তাহলে অন্য সংখ্যা পদ্ধতির বিয়োগ আমরা অনায়াসে শিখতে পারবো। তো দশমিক সংখ্যা মনে করো একটা অঙ্ক আছে 2 7 5 6 7 8 9 1, এরকম একটা দশমিক সংখ্যা। আমরা দশমিক সংখ্যার বিয়োগ করব, কেমন? তো দেখো এখানে কত আছে আমরা জানি, যদি উপরের সংখ্যাটা, যদি উপরের অঙ্কটা যদি ছোট হয়, তাহলে আমরা পাশের থেকে 1 নিই। 1 নেওয়া মানে কত হয়, এখানে 10 নেওয়া। তাহলে এখান থেকে 1 নেওয়া মিন্স কত, 10। এই 10 আর 6 কত, 16। এই 16 থেকে 7 বিয়োগ দেব। তাহলে 16 থেকে 7 বিয়োগ দিলে কত হয় আমাদের, 9। এই আমরা 9 লিখে দিলাম। হাতে থাকতেছে কত, ধার ছিল কত, 1। এই 1 8 এর সাথে যোগ হবে, তাহলে কত হয়, 9। এখানে আছে কত, 5। তাহলে এইটা অবশ্যই ছোট, আর এখান থেকে আমরা 1 নেব। 1 নেওয়া মানে কত, 10 নেওয়া। 10 আর 5 15। তো এখন আছে 15, আর এই 9 এর থেকে বাদ দিলে কত হবে, 6। আমাদের ধার কত, 1। 9 আর 1 কত, 10। 10 আর উপরে কত আছে, 7। তাহলে এটা ছোট, আমি পাশের থেকে 1 নেব। 1 নেওয়া মানে কত, 10 নেওয়া। 10 আর 7 কত হলো, 17। 17 থেকে 10 বাদ দিলে কত হয়, 7। এখন দেখো আমরা ধার কত ছিল, 1। 1 আর 1 2। 2 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে, 0। এটাই আমরা করি হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতিতে। তাহলে দেখো দশমিক সংখ্যা পদ্ধতিতে পাশের থেকে 1 নেওয়া মানে কত, 10 নেওয়া। এখন যখন আমরা অক্টালের বিয়োগ করব, তখন পাশের থেকে 1 নেওয়া মানে কত নেওয়া, 8 নেওয়া। যখন হেক্সাডেসিমেলের বিয়োগ করব, পাশের থেকে 1 নেওয়া মানে কত নেওয়া, 16 নেওয়া। তো এখানে আমরা যদি একটু দেখি অক্টালের বিয়োগ যদি আমরা করি, তাহলে দেখো একটা মনে করো একটা অক্টাল সংখ্যা আছে 2 5 6 4, এখানে 7 6 7। এটা একটা অক্টাল সংখ্যা। এই অক্টাল সংখ্যার বিয়োগ করতে চাচ্ছি আমরা, কেমন? তো দেখো এই সংখ্যা, এটা অঙ্কটা ছোট আছে, তাহলে আমরা কি করব, পাশের থেকে 1 নেব। 1 নেওয়া মানে কত নেওয়া, আমরা কিসের বিয়োগ করতেছি, অক্টাল। তাহলে পাশের থেকে যদি 1 নিতে চাই, তাহলে সেই 1 নেওয়ার অর্থ হচ্ছে কি, 8 নেওয়া। তাহলে দেখো 8 আর 4 যোগ করলে কত হচ্ছে, 12। 12 থেকে 7 বাদ দিলে থাকতেছে কত, 5। তা আমাদের ধার কত, 1। 6 আর 1 7। উপরে আছে কত, 6। তো পাশের থেকে আমরা 1 নিব। 1 নেওয়া অর্থ হচ্ছে কি, 8 নেওয়া। 8 আর 6 কত, 14। 14 থেকে 7 বাদ দিলে আমাদের কত হবে, 7। ধার কত, 1। 7 আর 1 8। এভাবে কিন্তু তুমি একটু লিখে নিতে পারো, তোমার করতে সুবিধা হবে। তাহলে এখানে কত আছে, 5। তাহলে এখান থেকে আমি 1 নিব। 1 নেওয়ার অর্থ হচ্ছে 8। 8 আর 5 কত, আমাদের 13। 13 থেকে 8 বাদ দিলে আমাদের কত থাকতেছে, তোমার 5। এই 5 এখানে লিখে দিলাম। ধার কত, 1। 2 থেকে 1 বাদ দিলে কত থাকে, 1। এটাই আমাদের কি, অক্টালের বিয়োগ। তো সেম স্টাইলে আমাদের যখন হেক্সাডেসিমেলের বিয়োগ করব, তখন পাশের থেকে 1 নেওয়া অর্থ কি, 16। ঠিক আছে? তো এইটা তুমি আশা করি পারবে। এখন আমরা যে জিনিসটা শিখবো, বাইনারি সংখ্যা পদ্ধতির বিয়োগ। তো বাইনারি সংখ্যা পদ্ধতির বিয়োগটা কিভাবে করব, দেখো মনে করো একটা বাইনারি সংখ্যা আছে 1 0 1 0 1 0। এরপরে এটা 1 0 1 1 1। এই বাইনারি সংখ্যা পদ্ধতির বিয়োগ করতেছি। তাহলে দেখো এইটা কত, 0, এইটা কত, 1। নিশ্চয়ই এটা ছোট। তাহলে দেখো আমরা পাশের থেকে 1 নিব। 1 নেওয়া মানে কত, 2 নেওয়া। তো 2 প্লাস 0 ইকুয়াল টু কত হচ্ছে, 2। 2 থেকে 1 বাদ দিলে থাকে কত, 1। ধার কত, 1। 1 আর 1 কত, 2। দেখো ধার এখান থেকে 1 নিয়েছিলাম, সেটা ফেরত আনবো। তাহলে 1 আর 1 কত হয়, 2। এখানে দেখো কত আছে উপরে, 1। তাহলে নিশ্চয়ই এটা ছোট, তাহলে পাশের থেকে 1 নেব। 1 নেওয়ার অর্থ কত, 2। 2 আর 1 যোগ করলে কত হচ্ছে, 3। তো এখন আমাদের এটা আছে কত, 3।
3-এর থেকে 2 বাদ দিলে কত থাকতেছে 1। কেমন? এখন দেখো এখান থেকে আমরা যেহেতু ধার নিয়েছিলাম 1, 1 আর 1 কত 2, 2 আর এখানে আমাদের কত আছে 0। তাহলে আমার নিশ্চয়ই এটা ছোট, তাহলে পাশের থেকে 1 নেব। 1 নেওয়া মানে কত 2 নেওয়া, 2 প্লাস 0 মানে কত 2, 2 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে 0। ধার কত 1, 0 আর 1 কত 1, 1 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে 0। এবার ধারটার কিছু নাই, এখানে 1 আর এখানে কত 0। তাহলে আমরা পাশ থেকে 1 নেব, 1 নেওয়া মানে কত 2 নেওয়া। তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে 1, এই ধার 1, 1 থেকে 1 বাদ দিলে এটা। ঠিক আছে? তো দেখো তুমি যদি এই স্ট্রাকচারটা ফলো করো, যে কোনো বাইনারি বিয়োগ তুমি অনায়াসে পারবে। ঠিক আছে? তো অনেক বইতে অনেক রুলস আছে, আমি মনে করি এইটাই হচ্ছে পারফেক্ট রুলস, নিয়ম। এই নিয়ম অনুসারে তুমি যদি করো তাহলে অবশ্যই। আসলে আমরা কিছু শিখি নাই, আমরা দশমিক সংখ্যাটার বিয়োগটা কিভাবে করি এইটাই আমরা শিখছি। এইটা দিয়েই কিন্তু আমরা সমস্ত সংখ্যা পদ্ধতির বিয়োগ করে ফেলতে পারবো। মানে দশমিক সংখ্যা পদ্ধতিতে যেমন বিয়োগ করছি, যখন এই অঙ্কটা যদি ছোট থাকে তখন পাশের থেকে 1 নিয়েছি, 1 নেওয়ার অর্থ কি 10 নেওয়া। অক্টালের বিয়োগ যখন আমরা করতেছি, উপরের অঙ্কটা যদি ছোট থাকে তাহলে পাশের থেকে 1 নিয়েছি, 1 নেওয়ার অর্থ কি 8 নেওয়া। হেক্সাডেসিমেলের বিয়োগ যখন করব তখন পাশের থেকে 1 নেওয়ার অর্থ কি 16 নেওয়া। যখন বাইনারি বিয়োগ করতেছি পাশের থেকে 1 নেওয়ার অর্থ কি 2 নেওয়া। ঠিক আছে? এই জিনিসটাই একটু মাথায় রাখলে আশা করি তোমরা করতে পারবে সমস্ত সংখ্যা পদ্ধতির বিয়োগ। ঠিক আছে? এখন দেখো আমাদের যে জিনিসটা এখানে খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস, মানে এইটা সাধারণত এই জিনিসটার উপরে বেস করে আমাদের ম্যাক্সিমাম টাইমে অ্যাকসেপ্ট কোশ্চেন হয়। ঠিক আছে? তো আসো এবার আমরা যে জিনিসটা শিখব চিহ্নযুক্ত সংখ্যা। আসলে চিহ্নযুক্ত সংখ্যা কাকে বলে এই জিনিসটা আমাদের আগে শিখতে হবে। দেখো কোনো একটা সংখ্যার পূর্বে যদি ধনাত্মক বা ঋণাত্মক চিহ্ন থাকে তাকে আমরা বলবো চিহ্নযুক্ত সংখ্যা। যেমন ধরো +5, তাহলে এই সংখ্যার আগে আছে প্লাস, সেই জন্য পজিটিভ। ধনাত্মক আর এখানে -5 এরকম হতে পারে। তাহলে কোনো একটা সংখ্যার পূর্বে যদি ধনাত্মক বা ঋণাত্মক চিহ্ন থাকে তাকেই আমরা বলবো চিহ্নযুক্ত সংখ্যা। এখন দেখো এখানে অনেক সময় সাইন্ড নাম্বার বলা হয়। তো এখানে একটা জিনিস যে কোশ্চেন আসতে পারে, নেগেটিভ সংখ্যা কাকে বলে। তুমি ভালো মানে বলতে পারো যে স্যার কোনো একটা সংখ্যার পূর্বে নেগেটিভ চিহ্ন যদি থাকে, মানে ঋণাত্মক চিহ্ন যদি থাকে তাকে আমরা বলবো নেগেটিভ সংখ্যা। তো এটা বললে হবে, কোনো সমস্যা নাই, কিন্তু একটা ভালো ডেফিনেশন আছে। দেখো একটি সংখ্যার সাথে যে সংখ্যাটা যোগ করলে যোগফল 0 হয় সেই সংখ্যাটাকে বলবো ওই সংখ্যাটা নেগেটিভ সংখ্যা। তো এখানে একটা সুন্দর একটা ডেফিনেশন আছে, একটি সংখ্যার সাথে যে সংখ্যাটি যোগ করলে যোগফল 0 হয় সেটিই হচ্ছে তার নেগেটিভ সংখ্যা। যেমন মনে করো যদি আমি বলি 7 এর সাথে কত যোগ করলে 7 এর সাথে কত যোগ করলে যোগফল 0 হবে। আমি বললাম 7 এর সাথে x যোগ করলে যোগফল কত হবে 0। তাহলে x এর মানটা কত -7। ঠিক আছে? তাহলে 7 এর সাথে -7 যোগ করলে যোগফল 0 হচ্ছে। একটি সংখ্যার সাথে যে সংখ্যাটি যোগ করলে যোগফল 0 হয় তাকে বলতেছি ওই সংখ্যাটা নেগেটিভ সংখ্যা। তো ডেফিনেশনটা তুমি যদি এভাবে দাও পারফেক্ট হবে। আশা করি তুমি এটা দেবে, কারণ আমাদের টেক্সট বুকে এইরকমই লেখা আছে। তো একটু এই জিনিসটা মাথায় রেখো, অনুধাবনমূলক কোশ্চেনে আসতে পারে। এখন দেখো চিহ্নযুক্ত সংখ্যা রিপ্রেজেন্টেশন, মানে আমরা যখন কোনো একটা সংখ্যাকে কম্পিউটারে দিই, তো মনে করো 5 কে যদি আমরা কম্পিউটারে দিই সে বাইনারিতে কনভার্ট করে ফেললো, ভালো কথা। কিন্তু পজিটিভ বা নেগেটিভ চিহ্ন সে বুঝবে কি করে? তো এই যে পজিটিভ বা নেগেটিভ সংখ্যাকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের 3টা মেথড আছে। তো একটা পজিটিভ সংখ্যা বা একটা নেগেটিভ সংখ্যা রিপ্রেজেন্ট করার জন্য কয়টা মেথড আছে? 3টি মেথড। একটা হচ্ছে প্রকৃত মান গঠন পদ্ধতি, একটাকে আমরা বলবো 1 এর পরিপূরক এবং 2 এর পরিপূরক, 1's কমপ্লিমেন্ট অ্যান্ড 2's কমপ্লিমেন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কাজেই এটা একটু
মানে ধৈর্য নিয়ে ভালো করে আমার লেকচারটা শোনো, অবশ্যই ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, তো আমরা শিখব কি প্রকৃত মান গঠন পদ্ধতি। দেখো আমরা বলেছি কোনো একটা সংখ্যাকে, কোনো একটা ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যাকে রিপ্রেজেন্ট করার তিনটি মেথড আছে। প্রকৃত মান গঠন পদ্ধতি, একের পরিপূরক মিন্স কি ওয়ান্স কমপ্লিমেন্ট, দুইয়ের পরিপূরক মিন্স কি টুস কমপ্লিমেন্ট। তো প্রকৃত মান গঠন পদ্ধতি জিনিসটা কি এটা আমরা একটু শিখব। দেখো কোনো একটা সংখ্যাকে, কোনো একটা সংখ্যা যখন আমরা কম্পিউটারে দিই, সেই সংখ্যাটাকে কোনো একটা কিছুর ভিতরে রেখে দেয়। সেই কোনো একটা কিছু বলতে বোঝায় কি রেজিস্টার। কি বলে? রেজিস্টার। এই রেজিস্টার কি আসলে? রেজিস্টার হচ্ছে এক প্রকারের মনে করো মেমোরি। এটা কি একটা মেমোরি। তো এই পর্যন্ত এটুক জানলেই হচ্ছে। এই রেজিস্টার গুলো আমাদের 4 বিট হতে পারে, 4 বিট হতে পারে, তারপরে 8 বিট হতে পারে, 16 বিট হতে পারে, তারপরে তোমার মনে করো 32 বিট এরকম হতে পারে। তুমি যদি বলো 12 বিট হবে, ওকে ফাইন, 12 বিট হতে পারে, 32 বিট হতে পারে, 24 বিট হতে পারে, এরকম। আমি যদি বলি হ্যাঁ আমি 12 বিট রেজিস্টার ইউজ করেছি, আর আমি যদি বলি হ্যাঁ আমি 8 বিট রেজিস্টার ইউজ করেছি, এখন তুমি বললে তো হবে না। আসলে আমি যে সংখ্যাটা দিচ্ছি সেই সংখ্যাটাকে রাখার জন্য কত বিট লাগবে সেটা খুব জরুরি। যেমন যদি আমি একটা সংখ্যা 5 দিই, দেখো 5 কে লেখার জন্য আমাদের কয় বিট লাগছে? 3 বিট। আমি যদি মনে করো 27 লিখি, 27 কে 11011 কয়টা বিট লাগছে? 5টা বিট। তো দেখো তখন আমি যদি বলি স্যার 4 বিট রেজিস্টার ইউজ করে আমি 27 কে রাখবো, কখনোই পসিবল না। তাহলে এই সংখ্যাটাকে রাখার জন্য আমি বলছি কম্পিউটারে যখন আমি কোনো একটা সংখ্যা দিই, সেই সংখ্যাটাকে রাখার জন্য সে কি করে? কোনো একটা কিছু ব্যবহার ইউজ করে। সেই কোনো একটা কিছু বলতে কি বোঝাচ্ছে? রেজিস্টার। সেই রেজিস্টার গুলো 4 বিট হতে পারে, 8 বিট হতে পারে, 16 বিট হতে পারে, 32 বিট হতে পারে। এখন আমি যদি বড় একটা সংখ্যা দিই, সেই বড় একটা সংখ্যার উপরে ডিপেন্ড করে সে রেজিস্টারটা নেবে। যদি বড় সংখ্যা দিই তাহলে দেখবে সে 8 বিট রেজিস্টারে ধরতেছে কিনা, যদি না হয় তাহলে 16 বিট নেবে। ঠিক আছে, তো এখন তো আমাদের প্রকৃত মান গঠন পদ্ধতিতে কোনো একটা সংখ্যাকে রাখার জন্য যদি সে 8 বিট রেজিস্টার ইউজ করে, কয় বিট? 8 বিট। তাহলে 8 বিট এখানে 1 2 3 4 5 6 7 8, ভালো করে খেয়াল করো। এই 8 বিট রেজিস্টারের ভিতরে সর্ববামের যে ঘরটা থাকবে সেটাকে আমরা বলবো সাইন বিট। কি বিট? সাইন বিট। মানে পজিটিভ এবং নেগেটিভ ডিফাইন করতে আমার এই বিট ঘরটা ব্যবহার করা হবে। এবং বাকি 7টা বিট থাকবে কিসের জন্য? ডেটা বিট। ওকে, তাহলে দেখো সর্ববামের ঘরটাকে আমরা বলতেছি কি সাইন বিট। আর এই যে তোমার বাকি যে ঘরগুলো আছে এগুলোকে আমরা বলতেছি কি ডেটা বিট, মানে সংখ্যাকে রাখার জন্য ওই বিটটা। এটা কার জন্য ডিফাইন করা হয়েছে? চিহ্ন রাখার জন্য। এখন দেখো প্রকৃত মান গঠন পদ্ধতিতে যদি পজিটিভ হয় সংখ্যাটা, তাহলে পজিটিভের জন্য সাইন বিট সে কি দেবে? 0। যদি নেগেটিভ হয় তাহলে সাইন বিট কি হবে? 1। ঠিক আছে, এবং এখানে দেখো যদি +5 সে সংখ্যাটাকে রিপ্রেজেন্ট করতে চাই প্রকৃত মান গঠন পদ্ধতিতে, তাহলে যেহেতু এটা পজিটিভ তাহলে এটা কি দেবে? 0। এখন দেখো 5 কে বাইনারিতে লেখার জন্য কত? 101। আশা করি তোমরা এটা জানো। তো এখানে দেখো 1 2 4 8 16 32 64 মনে আছে তো? তো এইখানে আমরা 5 কে লেখার জন্য 1 1 এটা 0 দিলাম। ঠিক আছে, তাহলে কয় বিট লাগছে? 3 বিট। তুমি যদি বলো স্যার এইখানে লিখে দিই, এইখানে লিখে দিই আর বাকিগুলো মুছে ফেলি, হবে না। আমাদের কি করতে হবে? এখানে ডান পাশ থেকে লিখতে হবে এখানে 101। আর এই যে বাকি ঘরগুলো এগুলোকে কি আমরা কি করে দেব? 0 করে দেব। ঠিক আছে, এইভাবে যদি আমাদের বলে -5 এর জন্য এই ঘরটাকে কি করব? 1 দিয়ে দেবো, বাকিগুলো কিন্তু সেম থাকবে। ঠিক আছে, তাহলে দেখো প্রকৃত মান গঠন পদ্ধতিতে কোন একটা পজিটিভ সংখ্যাকে রিপ্রেজেন্ট করার জন্য এই ঘরটাকে, সর্ববামের ঘরটাকে আমরা যদি পজিটিভ সংখ্যা হয় তাহলে 0 দেব, নেগেটিভ সংখ্যা হলে 1 দিব। আর বাকি যে ঘরগুলো থাকবে এই ঘরগুলো কি সংখ্যাটাকে লেখার জন্য রাখতে হবে। যেমন যদি আমাদের 27 হয়, 27
27 কে বাইনারিতে 11011, তাই না? কয় বিট লাগছে? 5 বিট। তাহলে এই যে চিহ্নর জন্য আমরা দিয়ে দিলাম কত? 1। আর সংখ্যাটা লেখার জন্য আমাদের কয় বিট লাগছে? 5 বিট। আর কয়টা থাকে? আমার 7টা বিট, তাই না? আর 2টা বিট আমাদের কি 0 করে দেবো। তাহলে এই 0 0 দিলাম, 1 1 0 1 1। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবে। এটা আছে কি আমাদের প্রকৃত মান গঠন পদ্ধতি অনুসারে কোনো একটা পজিটিভ সংখ্যাকে বা নেগেটিভ সংখ্যাকে কিভাবে রিপ্রেজেন্ট করব। কেমন? এখন একটা জিনিস খেয়াল করো, যদি আমাদের +0 হয় তাহলে +0 কে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের 0 সাইন বিট 0 দিলাম, 0 0 0 0 0 0। যদি 8 বিট রেজিস্টার ইউজ করি তাহলে 8টাই 0 করে দিলাম। -0 কে যদি দিই তাহলে এখানে 1 দিব, এটা 0 0 0 0 0 0। ঠিক আছে, তো দেখো +0 এবং -0 দুইটা ডিফারেন্ট নাম্বার দেখাচ্ছে, সংখ্যা দেখাচ্ছে। এটা বাস্তবের সাথে অসামঞ্জস্যপূর্ণ। আসলে কখনো কি হয় যে +0 -0 বলে কোনো কিছু আছে? যাহাই +0 তাহাই -0। কাজেই আমাদের প্রকৃত মান গঠন পদ্ধতিতে পজিটিভ সংখ্যাকে ঠিকঠাক ভাবে রিপ্রেজেন্ট করলেও নেগেটিভ সংখ্যাকে ঠিকঠাক ভাবে রিপ্রেজেন্ট করতে পারছে না। তো এটাকে আমরা কি বলবো? একটা ড্রব্যাক, মানে তার সীমাবদ্ধতা। ঠিক আছে, এর জন্য কি পরবর্তীতে আমাদের একের পরিপূরক আনছে। ঠিক আছে, ওকে। তাহলে দেখো, তাহলে একের পরিপূরক পদ্ধতিটা কি আমরা এখন এটা শিখবো, যে একের পরিপূরক পদ্ধতিতে আমরা কিভাবে কোনো একের পরিপূরক পদ্ধতিটা কাকে বলে সেটা আমাদের ফার্স্টে জানতে হবে। তো একের পরিপূরক হচ্ছে কোনো একটা বাইনারি সংখ্যার প্রতিটি বিটকে যদি উল্টায় দিই, মানে পূরক করে দিই, 0টাকে কি করে দেব 1, 1টাকে করে দেব কি 0, তখন সেটাকে বলবো একের পরিপূরক। তো একের পরিপূরকের ডেফিনেশন অনেক সময় আসতে পারে যে কি বলবো, কোনো বাইনারি সংখ্যার প্রতিটি বিটকে যদি পূরক করে বা উল্টিয়ে দিলে যে সংখ্যাটা পাওয়া যাবে তাকে বলবো একের পরিপূরক। এখন দেখো, এই একের পরিপূরক অনুসারে আমরা কি করতে চাচ্ছি? কোনো একটা পজিটিভ সংখ্যা বা নেগেটিভ সংখ্যাকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি। তাহলে আমাদের পজিটিভ সংখ্যাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা প্রকৃত মান গঠন পদ্ধতিটা ব্যবহার করব। কিন্তু নেগেটিভ সংখ্যাটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা কি করব? যে তার প্রকৃত মানটা লিখব। মনে করো +5 -5টাকে একের পরিপূরক অনুসারে কিভাবে লিখব? +5 বলে কি করব? তার প্রকৃত মান গঠন পদ্ধতি অনুসারে লিখব। কিন্তু -5 বলে আমরা কি করব? -5 বলে আগে সর্বপ্রথমে কি করে নেব? তার পজিটিভ মানটা লিখে নেব। কোন পদ্ধতি অনুসারে? প্রকৃত মান গঠন পদ্ধতি অনুসারে। তাহলে প্রকৃত মান গঠন পদ্ধতি অনুসারে +5 এর জন্য যদি 8 বিট রেজিস্টার ইউজ করি তাহলে এই সাইন বিট এই 0 0 0 দিলাম, 0 1 0 1। দেখো 5 কে লেখার জন্য আমাদের কি আছে? 5 মানে কত? 101, 3 বিট লাগছে। তাহলে এই যে 3 বিট আর বাকিগুলো বিট এইগুলো 0 করে দিলাম, এটা হচ্ছে কি সাইন বিট, তাই না? এখন দেখো এরপরে যেটা করতে হবে, এই সাইন বিট সহ এটাকে উল্টায় দিতে হবে। চিহ্ন বিট সহ আমরা কি করব? উল্টায় দেব। তাহলে এটা কি হলো? 1 1 1 1 1 0 1 0। এইটা হচ্ছে কি -5। দেখো তো এই যে চিহ্ন বিটটা কি হয়ে গেছে? 1 হয়েছে। তার মানে কি আমি বুঝতেছি এই সংখ্যাটা নেগেটিভ হয়ে গেছে। তাহলে একের পরিপূরক অনুসারে যদি কোনো একটা নেগেটিভ সংখ্যাকে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে তার সর্বপ্রথম লিখে নিতে হবে তার প্রকৃত মান গঠন পদ্ধতি পজিটিভ মান অনুসারে। এরপরে ওই পজিটিভ মানটাকে উল্টায় দেব, মানে সমস্ত বিটগুলো উল্টায় দেব, চিহ্ন বিট সহ উল্টায় দেব। তাহলে আমরা তার নেগেটিভ মানটা পেয়ে যাব। কেমন? তাহলে যদি আমাদের মনে করো +0 একের পরিপূরক অনুসারে, মানে -0কে লিখতে চাচ্ছি, ওকে? কারণ আগের আমাদের প্রকৃত মান গঠন পদ্ধতিতেও এই +0 এবং -0 দুইটি ডিফারেন্ট সংখ্যা আসছিল যা বাস্তবের সাথে অসামঞ্জস্যপূর্ণ। তাহলে এইখানে দেখি এই প্রবলেমটা আছে কিনা। তো আমরা যদি নেগেটিভ সংখ্যাকে রিপ্রেজেন্ট করতে চাই একের পরিপূরক অনুসারে তাহলে তার আগে পজিটিভ মানটা লিখে আসবো, +0 0 0।
4টা জিরো, এই 4টা জিরো দিয়ে দিলাম। কয় বিট রেজিস্টার ইউজ করছি আমরা? 8 বিট রেজিস্টার ইউজ করছি। এইবার এটাকে আমরা কি করব? উল্টায় দেব নেগেটিভ সংখ্যা লেখার জন্য। তাহলে এটা 1 1 1 1 1 1 1 1। দেখো এইটার এটা ডিফারেন্ট দুইটি সংখ্যা হয়ে গেছে এই একের পরিপূরক পদ্ধতি অনুসারে। মানে নেগেটিভ সংখ্যা যেটা +0 এবং -0 দুইটি ডিফারেন্ট সংখ্যা, যা বাস্তবের সাথে অসামঞ্জস্যপূর্ণ। তাহলেও এই ক্ষেত্রেও আমরা বলতে পারি যে এই সংখ্যা পদ্ধতিতে আমরা নেগেটিভ সংখ্যাটাকে ঠিকঠাকভাবে রিপ্রেজেন্ট করতে পারি নাই। তো এর পরবর্তীতে আসছে কি? 2 এর পরিপূরক। তাহলে 2 এর পরিপূরক পদ্ধতি আমরা কাকে বলবো? 2 এর পরিপূরক পদ্ধতি হচ্ছে তোমার একের পরিপূরকের সাথে যদি 1 যোগ করে দিই, যে সংখ্যাটা পাবো তাকেই বলবো কি? 2 এর পরিপূরক। এখন দেখো, তাহলে 2 এর পরিপূরক করতে গেলে কি করতে হবে? আগে একের পরিপূরক করতে হবে। সেই একের পরিপূরকের সাথে 1 যোগ করলে যা পাবো তাকেই আমরা বলছি 2 এর পরিপূরক। এখন দেখো, যদি 2 এর পরিপূরক অনুসারে আমরা পজিটিভ সংখ্যাকে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে এখানে বলা হয়েছে যে 2 এর পরিপূরক অনুসারে পজিটিভ সংখ্যা রিপ্রেজেন্ট করতে গেলে আমরা প্রকৃত মান গঠন পদ্ধতিটাই ফলো করব। আমাদের পজিটিভ সংখ্যা নিয়ে আসলে কোনো ঝামেলা নাই, যত ঝামেলা হচ্ছে কি? নেগেটিভ সংখ্যা। এখন দেখো, তাহলে পজিটিভ সংখ্যাকে রিপ্রেজেন্ট করার জন্য প্রকৃত মান গঠন পদ্ধতিটা ফলো করা হবে, কিন্তু নেগেটিভ সংখ্যাকে রিপ্রেজেন্ট করতে গেলে আমরা কি করব? একের পরিপূরক করব। সেই একের পরিপূরকের সাথে 1 যোগ করে দিলে যা পাবো সেটা হচ্ছে 2 এর পরিপূরক। তাহলে আমাদের যদি একটা নেগেটিভ সংখ্যাকে রিপ্রেজেন্ট করতে চাই কোন পদ্ধতি অনুসারে? 2 এর পরিপূরক পদ্ধতি অনুসারে, তখন আমরা কি করব? আগে তার পজিটিভ মানটা লিখে নেব। এই দেখো, এটা 0 0 0 0 0 1 0 1 লিখলাম। এরপরে এইটাকে সমস্ত বিটগুলোকে উল্টায় দেব। এটা কি পাইলাম? একের পরিপূরক। বিষয়টা বুঝছো? যা পাইলাম সেটা একের পরিপূরক। এই একের পরিপূরকের সাথে 1 যোগ করব। কার সাথে? এই একের পরিপূরকের সাথে। দেখো, আবার তুমি ওইটার সাথে যোগ করে দিও না, একের পরিপূরক যেটা পাইছি সেটা যোগ করব। দেখো, 0 আর 1 যোগ করলে কত পাবো? 1। এটা 1, এটা 0, এটা 1, এটা 1 1 1 1, এইটা -5। বুঝতে পারছো? দেখো, এই সাইন বিট আমাদের কি আসছে বলো তো? সাইন বিট 1 আসছে, তাহলে এটা অবশ্যই নেগেটিভ। ঠিক আছে, যদি 0 পেতাম তাহলে কি পজিটিভ। এখন তুমি বলতে চাচ্ছ যে দেখো, 2 এর পরিপূরকে যদি নেগেটিভ সংখ্যাকে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে প্রথমে কি করতেছি? আমরা প্রকৃত মান লিখতেছি। এই প্রকৃত মানটাকে উল্টায় দিচ্ছি। উল্টায় দিয়ে পাচ্ছি কি? একের পরিপূরক। ঠিক আছে, এই একের পরিপূরকের সাথে বাইনারি 1 যোগ করলে যে মানটা পাবো সেটা হচ্ছে কি? 2 এর পরিপূরক। বুঝতে পারছো? তো এইভাবে আমরা কি করি? 2 এর পরিপূরক করি। এখন তুমি যে বললা যে স্যার, ওই 0 যে ঝামেলাটা হচ্ছিল, 0 +0 এবং -0, এখানে কি সেই প্রবলেমটা আছে? নেই। দেখো তো, এই +0 আমরা লিখবো কি? 0 0 0 0 0 0 0 0, এটা 1 1 1 1 1 1 1 1, একের পরিপূরক, তাই তো? একের পরিপূরক। এই একের পরিপূরকের সাথে 1 বাইনারি যোগ করো, তাহলে কি? 1 1 যোগ করলে কত হবে? 0, হাতে কত? 1, এটা 0, এটা 0 0 0 0 0 0 1। ভালো করে দেখো, 1 আর 1 যোগ করলে কত হবে? 0। আমরা বাইনারি যোগ কিন্তু পারি। আবার কয়টা? 2টা 1 হচ্ছে 0, আবার 2টা 1 হচ্ছে, কারণ হাতে থাকতেছে 1, আবার 2টা 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 1, লাস্টে। দেখো, আমরা কয় বিট রেজিস্টার ইউজ করছিলাম? 8 বিট। এটা কততম বিট? 9ম বিট। তাহলে এইটাকে আমরা বলবো ওভারফ্লো। ওভারফ্লো, ঠিক আছে? এইটা গ্রহণযোগ্য না, বা অনেক সময় আমরা বলি ক্যারি বিট। কি বিট? ক্যারি বিট। এটা গ্রহণযোগ্য নয়, এটা ডিসকার্ড করে দেব। কোন পদ্ধতি অনুসারে? একের পরিপূরক অনুসারে। তাহলে এই -0, দেখো তো, এই যে যেটা পাচ্ছি এইটা আর এইটা, এটার ভিতরে কি কোনো পার্থক্য আছে? নেই। তাহলে দেখো, এই প্রবলেমটা সলভ হয়ে গেছে। এখন আসলে এত কথা বলা বা এত কাহিনী করার কি দরকার ছিল যে স্যার
এই নেগেটিভ সংখ্যাটা বা নেগেটিভ সংখ্যাটা নিয়ে এত কাহিনী করার কি দরকার আছে? আছে। সেটা হচ্ছে কি, দেখো কম্পিউটার সে অনেক মানে চালাক যন্ত্র বলতে পারো। কেন? কারণ সে সমস্ত গাণিতিক কাজ একটা অপারেশনের মাধ্যমে করতে চাচ্ছে। সেটা কি? যোগের মাধ্যমে। মানে বিয়োগের কাজটাও যোগ দিয়ে করবে, গুণের কাজ যোগ দিয়ে করবে। গুণ কাকে বলে? গুণ আমরা জানি যে বারবার যোগ না করার সংক্ষিপ্ত পদ্ধতি। বিয়োগ কাকে বলে? বারবার বিয়োগ না করার সরি, ভাগ কাকে বলে? বারবার বিয়োগ না করার সংক্ষিপ্ত পদ্ধতি। এখন এখানে করা হচ্ছে কি, যোগের কাজ এবং বিয়োগের কাজ একই সিস্টেমে করবে, সেই জন্যই আসলে বিয়োগটা করা। যেমন ধরো আমাদের যদি 2 প্লাস মনে করো 2 আর মাইনাস 3 মাইনাস 2 যদি আমাদের করতে হয়, এইটা করা আর 3 প্লাস মাইনাস 2 করা একই জিনিস। তার মানে কি, আমরা 2টাকে যদি নেগেটিভে কনভার্ট করতে পারি, 2টাকে নেগেটিভে কনভার্ট করব, সেই নেগেটিভ মানটাই 3 সাথে যোগ করে দিলে আসলে কি হয়ে যাচ্ছে, 3 বাদ যাবে। ঠিক আছে? সেই জন্য এই যে একটা ঠিকঠাক মেথড বের করতে চাচ্ছিল যে নেগেটিভে রূপান্তর করার জন্য। তাহলে যদি দেখো এইরকম -5 -3 এটা করে, তাহলে সে কি করবে, এই -5 প্লাস -3, 5কে নেগেটিভে কনভার্ট করবে, তারপরে 3কে নেগেটিভে কনভার্ট করবে, করে সে কি করবে, যোগ করবে, কারণ সে যোগ ছাড়া আর কিছু করতে চাচ্ছে না। ঠিক আছে? তো এই দুইয়ের পরিপূরক পদ্ধতি বা দুইয়ের পরিপূরক গঠনের গুরুত্বটা কি? দেখো, দুইয়ের পরিপূরক গঠনের গুরুত্ব আমরা বলছি যে এই প্রকৃত মান গঠন পদ্ধতি এবং একের পরিপূরকের যে 0 প্লাস 0 এবং -0 যে সমস্যাটা ছিল, সেটা দুইয়ের পরিপূরক পদ্ধতি অনুসারে কিন্তু নাই। আর দুইয়ের পরিপূরক গঠন পদ্ধতিতে যোগ ও বিয়োগের কাজ আমরা কি করি, একই বর্তনীর সাহায্যে করি। তো এইটাই হচ্ছে আমার দুইয়ের পরিপূরক গঠনের গুরুত্ব। মানে মেইন কাজটা কি, আমাদের সমস্ত গাণিতিক অপারেশন একটা মাত্র জিনিসের মাধ্যমে করব বা একটাই পদ্ধতি অনুসারে করব। সেটা কি পদ্ধতি? যোগের মাধ্যমে। ঠিক আছে? যোগের মাধ্যমে সমস্ত গাণিতিক কাজ সম্পন্ন করব। সেই জন্য আমাদের এই সিস্টেমটা করা, দুইয়ের পরিপূরক পদ্ধতিটা আনা। এখন দেখো, আমাদের আজকের ভিডিওতে আমরা আসলে এই পর্যন্তই ডিসকাস করতে চেয়েছিলাম যে চিহ্নযুক্ত সংখ্যাকে কিভাবে রিপ্রেজেন্ট করে, তার মানে প্রকৃত মান গঠন পদ্ধতি, একের পরিপূরক পদ্ধতি আর দুইয়ের পরিপূরক পদ্ধতি। তার আগে আমরা শিখলাম কি, কিভাবে বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ করা হয়, বিভিন্ন সংখ্যা পদ্ধতির বিয়োগ করা হয়। দেখো, একটা জিনিস একটু মাথায় রাখবা, শেখা মানে কি, ধৈর্য, আর শর্টকাট মানে কি, অপূর্ণতা। কাজেই তুমি যদি মনে করো যে শর্টকাটে সবকিছু শিখে ফেলবো, বাবা, সবকিছু শর্টকাটে শেখা যায় না। শিখতে হলে আসলে একটু ধৈর্য ধরতে হবে, একটু ভালো করে ক্লাসটা ফলো করতে হবে, একটু টাইম নিয়ে দেখতে হবে। যাই হোক, আমরা কিন্তু কাজ এ পর্যন্তই আলোচনা করতে চেয়েছিলাম দুইয়ের সংখ্যা পদ্ধতির, দুইয়ের পরিপূরক গঠন পদ্ধতি পর্যন্ত। তো আমাদের প্রথমে আমরা কি শিখলাম, বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ, বিভিন্ন সংখ্যা পদ্ধতির বিয়োগ, তারপর চিহ্নযুক্ত সংখ্যা, এবং লাস্টে শিখলাম কি, প্রকৃত মান গঠন পদ্ধতি কি, একের পরিপূরক জিনিসটা কি, এবং দুইয়ের পরিপূরক গঠনের গুরুত্ব পর্যন্ত বা দুইয়ের পরিপূরক গঠন কি, এই জিনিসটা। তো আশা করি তোমরা ভালো করে বুঝতে পারছো। তো আমার দেখো, তুমি যদি মনে করো যে আমার ভিডিওটা তোমার জন্য গুরুত্বপূর্ণ বা তোমার ভালো লাগছে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর তুমি বন্ধু বান্ধবদের মাঝে আমার ভিডিও বা আমার চ্যানেলটার কথা যদি মানে একটু শেয়ার করো, তাহলে দেখো, কারণ কি, নলেজ শেয়ারিং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তুমি তোমার একটা নলেজ আছে, তুমি এটাকে অন্যকে শেখাতে পারো, বা অন্যকে, তোমার কাছে একটা ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনটা জানাই দিতে পারো। আর যেহেতু আমরা ভিডিওগুলো ধারাবাহিকভাবে একটার পর একটা দিতে থাকবো, কাজেই তুমি যাতে সব সাথে সাথে পেয়ে যাও, এর জন্য তুমি কি করো, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখো। তো ভালো থেকো, আশা করি পরের সেশনে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।